আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা অসাধারণ গল্প নিয়ে কথা বলবো, অপরিচিতা। এটা শুধু একটা ভেঙে যাওয়া বিয়ের গল্প না, বরং এটা এক যুবকের নিজেকে খুঁজে পাওয়ার আর সত্যিকারের মুক্তির এক দারুণ জার্নি। চলুন এই গল্পটার গভীরে যাওয়া যাক। গল্পের শুরুটাই হয় কথক অনুপমের এই স্বীকারোক্তি দিয়ে। সে যেন নিজের জীবনের দিকে ফিরে তাকাচ্ছে। এই কথাগুলো শুনলেই বোঝা যায় আমরা এমন এক যাত্রায় সঙ্গী হতে চলেছি যেখানে জীবনের আসল মূল্যটা তথাকথিত সাফল্য বা ব্যর্থতা দিয়ে মাপা হয় না। তো প্রথমেই পরিচিত হয়ে নেওয়া যাক আমাদের প্রধান চরিত্র অনুপমের সাথে। মানুষটা এমন যার পুরো পরিচয়টাই যেন অন্যের বাধ্য হয়ে থাকার মধ্যে, নিজের কোনো ইচ্ছাশক্তিই নেই। সংক্ষেপে বলতে গেলে অনুপমের অবস্থাটা কি দেখুন। বয়স ২৭, এমএ পাস, দেখতে শুনতে ভালো, অবস্থাপন্ন পরিবারের ছেলে। কিন্তু এত কিছু থেকেও যেন কিছুই নেই, কারণ নিজের সিদ্ধান্ত নেয়ার কোনো ক্ষমতাই তার নেই। সে পুরোপুরি তার মা আর মামা নিয়ন্ত্রণে চলে। অনুপমের জীবনে মূলত দুজন অভিভাবক। একজন তার মা, যিনি একসময় গরিব ছিলেন বলে এখনকার ধনী অবস্থাকে খুব আঁকড়ে ধরে আছেন, আর অন্যজন এবং সবচেয়ে প্রভাবশালী হলেন তার মামা। মামা বয়সে খুব বেশি বড় না হলেও তিনিই যেন সংসারের সব কিছুর হর্তাকর্তা বিধাতা। তার কথাই শেষ কথা। এই রকম একটা পরিস্থিতিতেই অনুপমের বিয়ের আলোচনা শুরু হয়। তবে এটা কোনো ভালোবাসার বিয়ে নয়, এটা ছিল মামার নিখুঁত ছকে বাঁধা একটা ব্যবসায়িক লেনদেনের মতো। মামার মাথায় কি চলছিল জানেন? তার দরকার এমন একটা সম্বন্ধ যেখানে মেয়ের পরিবার বংশমর্যাদায় উঁচু হবে কিন্তু আর্থিকভাবে দুর্বল থাকবে। কেন? যাতে তারা কোনো বিষয়ে মুখ খুলতে না পারে, আর মামা ইচ্ছে মতো যৌতুক আর উপহার আদায় করে নিতে পারেন। কি সাংঘাতিক হিসেব! আর ঠিক মামার হিসেব মতোই একটা সম্বন্ধের খোঁজ পাওয়া গেল। কানপুরের শম্ভুনাথ সেন, বংশ ভালো কিন্তু সাধারণ জীবনযাপন করেন। তার মেয়ে কল্যাণী। মামার কাছে এটা একটা নিখুঁত সুযোগ বলে মনে হলো। তো সবকিছু ঠিকঠাক। এবার গল্পটা এগোচ্ছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তের দিকে, বিয়ের দিনের সেই ঘটনা যা সবকিছু পাল্টে দেবে। বিয়ের আসর বসে গেছে, সানাই বাজছে, চারদিকে উৎসবের আমেজ। সবকিছু একদম ঠিকঠাক মতো এগোচ্ছিল, কিন্তু গল্পের আসল নাটকীয়তা তো সবে শুরু হতে চলেছে। আর ঠিক সেই সময়েই বরের মামা তার তুরুপের তাসটা চাললেন। এমন একটা দাবি করে বসলেন যা ছিল চূড়ান্ত অপমানজনক। কি ছিল সেই দাবি? মামা সাফ জানিয়ে দিলেন, বিয়ের মন্ত্র পড়ার আগেই তিনি তাদের নিজেদের শ্যাকরাকে দিয়ে কনের সমস্ত গয়না পরীক্ষা করাবেন। সোনা খাঁটি কিনা, ওজন ঠিক আছে কিনা, সব কিছু মেপে দেখবেন। ভাবা যায় মুহূর্তটা কি সাংঘাতিক তানাপূর্ণ ছিল একবার ভাবুন। একদিকে মামা, যিনি কিছুতেই ঠকবেন না বলে পণ করেছেন, অন্যদিকে কনের বাবা শম্ভুনাথ বাবু, যিনি শান্তভাবে এই চরম অপমান সহ্য করছেন। আর মাঝখানে আমাদের নায়ক অনুপম, যে একটা কথাও বলতে পারছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। মামা গয়না পরীক্ষা করলেন, বরযাত্রীরা পেট পুরে খেল। এরপর শম্ভুনাথ বাবু খুব শান্ত পায়ে মামার কাছে এগিয়ে এলেন। তার চোখে কোনো রাগ নেই, বরং এক শীতল দৃঢ়তা। আর তারপর তিনি যা বললেন তা ছিল সপাটে একটা চর। তিনি বললেন, যারা ভাবে আমি মেয়ের গয়নাতেও চুরি করতে পারি, তাদের হাতে আমি আমার মেয়েকে দেব না। আপনারা এবার আসতে পারেন। ব্যাস, এক কথায় বিয়ে ভেঙে দিলেন। এটা ছিল আত্মমর্যাদার এক অবিশ্বাস্য প্রকাশ। বিয়ে তো ভেঙে গেল, কিন্তু অনুপমের জীবনে এর প্রভাবটা কি হল? সে এমন এক নারীর প্রেমে পড়ে গেল যার মুখ সে কোনোদিন দেখেইনি। এক ছায়াবধূর জন্য তার মনে আকাঙ্ক্ষা জন্মাতে শুরু করল। এরপর বছর গোড়াতে থাকে। অনুপম কল্যাণীকে ভুলতে পারে না। তার মনে রাগ আর অদ্ভুত এক আকর্ষণ কাজ করে। যখন সে শোনে যে কল্যাণী আর বিয়ে না করার প্রতিজ্ঞা করেছে, তখন তার মুগ্ধতা যেন আরও বেড়ে যায়। ৪ বছর পর ২৭ বছর বয়সেও সেই না দেখা মুখটা তার পিছু ছাড়ে না। আর ঠিক তখনই, যখন মনে হচ্ছিল গল্পটা এখানেই শেষ, তখনই আসে গল্পের সবচেয়ে সুন্দর মোড়টা। অপ্রত্যাশিতভাবে এক ট্রেন যাত্রায়। এক রাতে ট্রেন স্টেশনের ভিড়ে অনুপম এক নারীর কণ্ঠ শুনতে পায়। কি মিষ্টি, অথচ কি দৃপ্ত সেই কণ্ঠ! সেই কণ্ঠস্বরটাই যেন অনুপমের জীবনের সব হিসেব নিকেশ পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। পরের দিন সকালে সেই কণ্ঠের মালকিনী অনুপমের মাকে নিজেদের কামরায় ডেকে নেন। আর অনুপম তাকে দেখে চমকে ওঠে। এ তো আর কেউ নয়, এ যে কল্যাণী, তার সেই না দেখা কল্পনার বধূ। কিন্তু এই কল্যাণী অনুপমের কল্পনার কল্যাণীর চেয়ে অনেক আলাদা। সে অনেক বেশি আত্মবিশ্বাসী, তেজস্বী। সে একদল ছোট ছোট মেয়েকে নিয়ে ঘুরছে, তাদের দায়িত্ব নিয়েছে,
তার জীবনটা একটা নির্দিষ্ট লক্ষ্যে ভরপুর। অনুপম বুঝতে পারে সে এতদিন যাকে ভেবে এসেছে বাস্তবের কল্যাণী তার চেয়ে অনেক বড়, অনেক মহৎ। এই প্রথমবার অনুপম নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নেয়। সে মামার কর্তৃত্ব অস্বীকার করে সোজা কানপুরে চলে যায়, গিয়ে কল্যাণীর কাছে আবার বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু গল্পের শেষটা একটু অন্যরকম। অনুপম হয়তো ভেবেছিল এবার সব ঠিক হয়ে যাবে, কিন্তু কল্যাণী তার প্রতিজ্ঞায় অটল। সে বিয়ে করবে না। সে তার জীবনটা দেশের মেয়েদের শিক্ষিত করার কাজে উৎসর্গ করেছে। এটাই তার জীবনের ব্রত। তখনই অনুপমের মনে পড়ে যায় ট্রেনে কল্যাণী বলেছিল জায়গা আছে। সে বুঝতে পারে কল্যাণীর জীবনে তার জন্য সত্যিই জায়গা আছে, কিন্তু সেটা স্বামীর জায়গা নয়। সেটা হলো কল্যাণীর এই মহান কাজের একজন সঙ্গী হওয়ার, একজন সমর্থক হওয়ার জায়গা। আর এটাই তার জীবনের আসল মুক্তি। গল্পটা এখানেই শেষ হয়, কিন্তু আমাদের জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়। জীবনে যা কিছু চাওয়া হয় তা সবসময় পাওয়া যায় না, কিন্তু যা চাওয়া হয়েছিল তা না পেয়েও নিজের সত্যিকারের জায়গাটা খুঁজে নেওয়ার মানে কি? অনুপমের এই যাত্রা আমাদের ঠিক এই প্রশ্নটাই ভাবতে শেখায়।